রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। বলছেন এটি বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কর্মকৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন গবেষক অর্থনীতিবিদরা। এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই। অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। অধ্যাপক আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে অর্থনীতির যে টালমাটাল পরিস্থিতির দেশে, ঠিক সেই সময়টাতে আসলে বিশাল আকৃতির একটি বাজেট এলো। মূল্যস্ফীতি যাতা করে এমনিতেই তো আসলে পৃষ্ঠ সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, সেক্ষেত্রে আসলে করমুক্ত আয়ের সীমাও কিন্তু খুব একটা বাড়ানো হয়নি। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। যে দেখেন, যত বড় বাজেট বাজেট সেটি মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি মনে করি যে মূল্যস্ফীতি আরো বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, এবং এমনিতেই কিন্তু আমাদের তেলের দাম, বিদ্যুতের দাম বাড়াতে অলরেডি কিন্তু বাজার মূল্যস্ফীতি 9.42। সুতরাং এবং এত বড় একটা বিশাল ঘাটতি বাজেট নিয়ে কোনোভাবেই এটি আমার মনে হয় না যে মূল্যস্ফীতি কোনোভাবেই এটা কমবে। সুতরাং এটি প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু কোনো ধরনের স্বস্তি আছে বলে আমার মনে হয়। তাহলে মূল্যস্ফীতি কমবে না আপনি বলছেন। আরেকটি বিষয়, আমরা যদি ঘাটতির দিকে তাকাই বাজেটে, তো বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে, আমরা যেটি ধারণা করা হচ্ছে যে 2,43,000 কোটি টাকা। সেক্ষেত্রে ব্যাংক খাত থেকে কিন্তু আমরা নেওয়া হতে পারে 1,12,000 কোটি টাকা। বেসরকারি খাতের ঋণের প্রবাহ আসলে এই ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে পারে? না, প্রভাব তো পড়বেই। যেটি বলা হচ্ছে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি আছে। এটি কিছু শেষ পর্যায়ে গিয়ে আরো বাড়বে, ঘাটতির আকার কিন্তু আরো বাড়বে। কারণ সেখানে প্রাইভেট ব্যাংক থেকে, মানে আমাদের ইন্টারনাল ব্যাংক থেকে যে লোন দেয়, তাহলে কিন্তু এই বেসরকারি যে বিনিয়োগ, হ্যাঁ, ব্যাংকগুলো সরকার যে ঢুকবে, এবং আমাদের যে বেসরকারি যে বিনিয়োগ সেটি কিন্তু সংকুচিত হবে। সুতরাং বেসরকারি বিনিয়োগ সংকুচিত হলে এটি কিন্তু কর্মসংস্থানে, সরাসরি কর্মসংস্থানের দিকে প্রভাব ফেলবে এবং অর্থনীতি আরো সংকটে পড়বে। বেসরকারি বিনিয়োগ সংকুচিত হবে। আরেকটি বিষয়, যে রাজস্ব, বিশাল বাজেটের এই রাজস্ব আহরণের বিষয়ে কিন্তু অনেকের সংশয় রয়েছে, অনেক অর্থনীতিবিদদের। সেক্ষেত্রে 6,95,000 কোটি টাকা আয় করতে চায় এই মুহূর্তে সরকার। এই লক্ষ্য অর্জনে আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন, বা এই লক্ষ্য অর্জন আদৌ কি আসলে সম্ভব কিনা? না, আমি মনে করি আদৌ সম্ভব না। অন্ততপক্ষে এই বছরে এত বিশাল আকারে রাজস্ব আদায়, এই বর্তমান যে কাঠামো, বিশেষ করে এনবিআর এর যে সক্ষমতা, সেই অনুযায়ী এটি কোনোভাবেই সম্ভব না। কারণ তার যদি আমি একটা উদাহরণ দেই, যে গত বছর, মানে আমাদের রানিং যে অর্থ বছর, সে অর্থ বছরের প্লাস 1 লাখ কোটি টাকা কিন্তু লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। এই যদি হয় আমাদের রাজস্ব কালেকশনের অবস্থা, তাহলে আপনি আরো 7 লাখ কোটি কিভাবে সংগ্রহ করবেন? এটা সবার কাছে একটি বড় ধরনের প্রশ্ন। সুতরাং এই আহ, রাজস্ব আদায় কোনোভাবেই সেই পর্যায়ে যাওয়া যাবে বলে মনে হয় না। অধ্যাপক আইনুল ইসলাম, আরেকটি বিষয়, আমরা তো জানি যে জুলাই থেকে আসলে মূলত ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। সেক্ষেত্রে আসলে মূল্যস্ফীতিতে কি ধরনের এই ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? আপনি যদি অর্থনীতির কথা বলেন, অর্থনীতির যে তথ্য, সেই তথ্য বলে, যেটা মিল্টন ফ্রিডম্যানের একটা তথ্য, যে অর্থনীতির মধ্যে যে কোনো ভাবে যদি অর্থ ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু সেটা সরাসরি প্রাইসের উপর পড়ে। এদিক থেকে একটি সম্ভাবনা থেকেই গেছে, মূল্যস্ফীতি আরেকটু মাত্রা যোগ হবে এই 35,000 কোটি টাকা inject হলে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আহ, একাধারে কিন্তু এই আহ, বেতন কাঠামোটা পরিবর্তন করা প্রয়োজন। বিশেষ করে মূল্যস্ফীতির যারা কর্মচারী, তারা কিন্তু এই মূল্যস্ফীতির সঙ্গে কুলায় উঠতে পারতেছে না। সেদিক থেকে তাদের যেমন দরকার, সরকারের তেমন কিন্তু অত্যন্ত, মানে সতর্কতার সঙ্গে কিন্তু এই অর্থটা কিন্তু সম্পন্ন করতে হবে। অন্যান্য সাইডে কিছুটা সাধন করে হলেও এই বেতন বা বাড়তি বেতনটুকু কর্মচারী কর্মকর্তাদের জন্য রাখতে হবে। জি, জি। আরেকটি বিষয় খুব ছোট্ট করে আমরা সবশেষে জানতে চাই, যে একটি নতুন সিদ্ধান্ত কিন্তু এসেছে যে ব্যাংকে হিসাব পরিচালনার জন্য টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। এই সিদ্ধান্তের আসলে কেমন প্রভাব পড়তে পারে?
না, এটি কিছু কিছু প্রভাব পড়বে, কারণ হচ্ছে যে একেবারে ক্ষুদ্র আমানতকারী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা ব্যাংকের সঙ্গে যে যোগাযোগটা করবে সেটা কিন্তু করতে পারছে না। যে টিআইএম করা একটা ঝামেলার বিষয়, কিন্তু তারা অভ্যস্ত না। পাশাপাশি তারা কিন্তু মানে ব্যাংক থেকে বিমুখ হয়ে যাবে, তারা আমানত কিন্তু রাখতে পারবে না। সুতরাং এদিক থেকে আরেকটু আমার মনে হয় যে আরেকটু গ্রাউন্ড করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ আমাদের দেশের মানে নিম্ন শ্রেণী বলি বা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী বলি, তারা কিন্তু মানে ততটা দক্ষ না যে এই পেপার ওয়ার্কস করার জন্য। পাশাপাশি আমানতের একটা বড় ধরনের একটা সম্পদ কিন্তু তৈরি হবে। জি, কারণ প্রান্তিক পর্যায়ের অনেক মানুষই কিন্তু এসে টিআইএন সম্পর্কে অনেকেরই ধারণা নেই, সেক্ষেত্রে আসলে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা বাজেটে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের অতিথি আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম।